টিভিএস মার্কেটসের এই সপ্তাহের পর্বে সবাইকে স্বাগতম। দর্শক, ঈদের পর বাজার মোটামুটি ঘুরে দাঁড়াবে এরকম একটা আশা ছিল মানুষের মধ্যে, কিন্তু হয়ে গেছে উল্টো। যে মার্কেট একটা লোয়ার লো ক্রিয়েট করেছে, প্রায় 3 বছরের মধ্যে অ্যাটলিস্ট 35 মান্থসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসছে টিএসসি এক্স। তো কোনো রকমের আশাবাদ যাদের মধ্যেই আছে তারাই হতাশ হচ্ছেন এখন সবচেয়ে বেশি। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও তারেক ইব্রাহিম ভাই। আমরা তার কাছ থেকে দেশের ম্যাক্রো ইকোনমিক পরিস্থিতি, ইন্টারন্যাশনাল সিচুয়েশন, বাজারের পরিস্থিতি এবং স্টক পিকিং সব কিছুই শুনবো। তারা কি করছেন, আমাদের কি করা উচিত, এগুলো সম্পর্কে। তারেক ভাই, স্বাগতম। ধন্যবাদ আপনাকে। মার্কেট পরিস্থিতি নিয়েই যদি প্রথমে শুরু করি আর কি, ইটস রিয়েলি ফ্রাস্ট্রেটিং। তো বিয়ারিশ মার্কেট সিচুয়েশনে খুব বেশি এক্সপেক্ট করা ঠিক না, এটা সবাই জানি আমরা, কিন্তু আসলে ইটস নট ওয়ার্কিং কোনো কিছুতেই। যেমন সবাই ভাবছিলেন যে নিয়ন্ত্রক সংস্থায় যে চেয়ারম্যানের রিঅ্যাপয়েন্টমেন্ট, এটা একদল ইনভেস্টরের মধ্যে তাকে যারা পছন্দ করেন তাদেরকে হয়তো মার্কেটে আরেকটু অ্যাক্টিভ করবে, বাট নাথিং ইজ ওয়ার্কিং। আসলে বলতে কি যে মাইক্রো লেভেলে মার্কেটে আসলে অনেক ধরনের রিউমার্স অ্যান্ড ইনসিডেন্ট দ্বারা প্রভাবিত হয়, যে ইনভেস্টার্সদের মধ্যে ডে বেসিসে বা উইক বেসিসে বা শর্ট টার্মে একটা প্রেডিকশন করার একটা প্রবণতা থাকে যে এই ইভেন্টটাকে সামনে রেখে মার্কেটের একটা মুভমেন্ট হবে বা পরিবর্তন হবে, বা এই ইভেন্টটা আসলে ডিরেকশনটা নিবে, সেই ধরনের বিভিন্ন ধরনের চিন্তাভাবনা থাকে। কিন্তু ব্রডার পার্সপেক্টিভে অ্যাকচুয়ালি মার্কেট তো আসলে ব্রডার ম্যাক্রো ইভেন্ট ড্রিভেনগুলো দ্বারাই পরিচালিত হয়। তো সেক্ষেত্রে আসলে আমাদের যে ইনসিডেন্টগুলো হয়ে গেছে, যে আপনি যদি দেখেন যে মধ্যপ্রাচ্যের সিচুয়েশনটা এখন কিন্তু মোর অর লেস ভোলাটাইল হয়ে গেছে। সো দ্য জেনারেল এক্সপেকটেশন ইজ দ্যাট যে মধ্যপ্রাচ্যে যদি সিচুয়েশন ভোলাটাইল থাকে তাহলে অয়েল প্রাইসটা বাড়তির দিকে থাকবে। তো বাড়তির দিকে থাকলে কিন্তু আবার ইউএসএতে ইনফ্লেশন কন্ট্রোলের জন্য ওখানে আবার আপনার ধরেন যে অয়েল প্রাইস বাড়া মানেই হলো যে সব ধরনের জিনিসপত্রের দাম বাড়ার একটা সুযোগ সৃষ্টি হয়। তো ফেডারেল রিজার্ভ সেটার হ্রাস টেনে ধরার জন্য ইন্টারেস্ট রেট ইদার বর্তমান অবস্থায় রাখবে অথবা আরও কিছুটা বাড়ালেও বাড়াতে পারে। তো গ্লোবাল ইকোনমি কিছুটা স্ট্যাগফ্লেশন সিচুয়েশনের দিকে যাচ্ছে যদি পলিটিক্যাল সিচুয়েশন, গ্লোবাল পলিটিক্যাল সিচুয়েশন এই ধরনের পরিস্থিতিতে যায়। তো এর সাথে আসলে যুক্ত হয়েছে যে আমাদের আসলে ম্যাক্রো ইকোনমিক ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্টে একটা ঘাটতি ছিল। তো এর ফলে যেটা হয়েছে যে একটা স্ট্রং এক্সপেকটেশন ছিল ইন দ্য রিসেন্ট মান্থস যে এগুলো আসলে ঘুরে দাঁড়াচ্ছে হয়তোবা, যেমন আমাদের ব্যালেন্স অফ পেমেন্টটা পজিটিভ হয়েছে কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে ব্যালেন্সটা নেগেটিভ রয়ে গেছে। নেগেটিভ রয়ে যাওয়ার কারণটা হলো যে আমাদের আপনি ধরেন যে গত 5 বছরে ব্যক্তি খাতে প্রাইভেট বিনিয়োগকারীরা প্রায় $20 বিলিয়ন মতো ঋণ নিয়েছিলেন। তো সেটা নেমে এসেছে $11 বিলিয়ন, অর্থাৎ তারা ডলারের বাড়তি রেটের কারণে এবং হাই ইন্টারেস্ট রেটের কারণে তারা লোনটা পে অফ করে দিচ্ছে। সো ব্যাংকিং সিস্টেমে এনাফ ডলার কারেন্সি বা ফরেন কারেন্সি জমতেছে না জমার ফলে যেটা হয়েছে যে আমাদের যে কারেন্সি ক্রাইসিসটা ক্যাটাস্ট্রফির দিকে না গেলেও পুরোপুরি জিনিসটা সলভ হচ্ছে না। সো ওটা কিন্তু আসলে আমাদের ব্রডার ইকোনমি সব জায়গাতে এফেক্ট ফেলতেছে এবং ওই এফেক্টটা আসলে আমাদের শেয়ার বাজারে আসতেছে। থিংস আর স্টিল ভালনারেবল টুয়ার্ডস যে আপনার যে সমস্ত সাডেন থ্রেট, একটা যদি অয়েল স্পাইক হয় আবার বা যেমন অলরেডি মধ্যপ্রাচ্যে ধরেন যে এই সিচুয়েশনে জাহাজের ভাড়া অনেক বেড়ে গেছে, অয়েল ট্যাঙ্কার প্রাইস বা ফ্রেট চার্জ অনেক বেড়ে গেছে। তো এবং ইন্স্যুরেন্স কস্ট অনেক বেড়ে গেছে। তো সেটা কিন্তু আমাদের ধরেন ইম্পোর্টার এবং এক্সপোর্টার দুজনকেই বিয়ার করতে হচ্ছে। ইন অ্যাডিশন টু দ্যাট আপনি যদি বলেন যে আমাদের ব্যাংকিং সিস্টেমে সবগুলো ব্যাংক একই ক্যাটাগরির মধ্যে পড়ে না। তো যে ক্যাটাগরির মধ্যে যারা পড়ছে না তাদের থ্রুতে এক্সপোর্ট ইম্পোর্ট করতে গেলে আসলে বেশি প্রিমিয়াম পে করতে হচ্ছে। তো এটা একটা ম্যাক্রো সিচুয়েশন এবং ওইটা আসলে মার্কেটে এসেও আমাদের মার্কেটকে প্রভাবিত করতেছে যে
কিছু কিছু ক্ষেত্রে আর্নিংসে প্রভাব ফেলতেছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে শেয়ার প্রাইস নিয়ে ইন্ডেক্স। তো যদি আমরা শেয়ারের প্রাইস প্রেডিকশন করি, সেটা প্রেডিক্ট করতে হয় যে আপনি ইন্টারেস্ট রেটের সাথে একটা সামঞ্জস্য থাকে। ইন্টারেস্ট রেট যত বাড়তি থাকবে, শেয়ার প্রাইস নর্মালি যে কোনো অ্যাসেট প্রাইস তা তো কমতি থাকবে আর কি, যে ইনভার্স রিলেশনশিপ। জি। তো এখন পর্যন্ত আসলে আমরা ইন্টারেস্ট রেট বাড়ার যে গতিটা, তার থামার এখনো বা রিভার্স করার কমপ্লিট এভিডেন্স এখন আসলে আমরা হাতে পাইনি। আমি কিন্তু অনেক ইনভেস্টরকে চিনি যারা আপনার স্টকেও ইনভেস্টেড, তাদের পোর্টফোলিওতে আপনার ভালো লস, তাদের ফিক্সড ইনকামেও আপনার ইন্ডিভিজুয়ালস, মানে আমরা যদি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস বলি, তারা ট্রেজারিতে, ব্যাংকে বিভিন্নভাবে একটা ডাইভার্সিফাই করে রেখেছেন। তারা কিন্তু একটা অপরচুনিটি খুঁজছেন যে টাইমিং আর কি, এক কথায়। তো আমরা এই টাইমটা কবে এক্সপেক্ট করতে পারি যে ইকুইটিজে ইনভেস্টমেন্ট করাটা? যেমন এই যে আমরা সবচেয়ে ভালো ভালো শেয়ার যেগুলো, যে আপনার ভ্যালু ইনভেস্টরদের যে বাই অ্যান্ড হোল্ড স্টক, এগুলো কিন্তু এখন একসময় ফ্লোরে আটকে ছিল, মুভ করতে পারেনি, এখন পড়ছে। আমরা জিপির কথা বলি, বিএটির কথা বলি, বা আরও অনেক স্টক আছে আপনি নিচে হোল্ড করেন অনেকগুলো। এইগুলোতে আসলে এই যে আপনার ডাউন টার্নটা শেষ হয়ে যে টার্ন অ্যারাউন্ড, এগুলো কবে নাগাদ হতে পারে? এক্স্যাক্ট টাইমিংটা আসলে বলা যেতে পারে না, বাট আপনি যদি এইভাবে দেখেন যে আজ থেকে 4 বছর পরে বা 5 বছর পরে আমরা কি দেখতে পাচ্ছি, তো আপনি যে ধরনের ভ্যালু বা ব্লু চিপ স্টকসগুলোর কথা বলছি বা আমরা যেগুলো ডিসকাস করছি, তো এদের বটম লাইনে আর কি আর্নিংসের গ্রোথ 15 to 20% রেটে। তো 20% গ্রোথ মানে হলো যে প্রতি 4 বছর অন্তর অন্তর তাদের প্রফিট ডবল হয়ে যাচ্ছে। 15% মানে 5 থেকে 5.25 বছরের মধ্যে ডবল হয়ে যাচ্ছে। সো সেই হিসেবে কনসিডার করলে কিন্তু যে ইনভেস্টমেন্টের সময়টা যদি বলেন যে এখনই হয়ে যেতে পারে, এখন থেকে স্টার্ট হতে পারে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এটা পুরোটাই কি এখন করা উচিত কিনা। আমরা রেকমেন্ড করব যে স্টেপ বাই স্টেপ ইনভেস্টাররা হয়তো এখান থেকে অ্যাড করতে পারে, বাট আমরা রেকমেন্ড করব যে অ্যাজ এন ইনভেস্টার কারো যাতে মার্জিনে এক্সপোজারটা না থাকে, বিকজ মার্কেট দীর্ঘ সময়ের জন্য ডিপ্রেস থাকতে পারে। সেক্ষেত্রে ইনভেস্টারকে ভ্যালুয়েশন যে লেভেলটা সেটা অ্যাটেন্ড করতে সময়ের তারতম্য হতেই পারে। প্রলং বলতে কি যে আপনার 2-3 ইয়ার্স এই ধরনের কিছু, আর 6 মান্থস, 1 ইয়ার? আমরা প্রস্তুতিটা সম্পর্কে আমরা জানাতে চাই। আমরা যদি অনুমান করি আর কি, যে আমরা মনে করি যে বাংলাদেশে কিন্তু ম্যাক্রো লেভেলে কিছু টার্ন অ্যারাউন্ড, আই মিন এক্সটার্নাল সেক্টরে টার্ন অ্যারাউন্ড কিন্তু ভালো, যে আমাদের এন্টারপ্রেনার ড্রিভেন যে এক্সপোর্ট খাত বা আমাদের রেমিটেন্সের যে খাতটা, সেটা কিন্তু আমাদের আশানুরূপ রেটেই ভালো করছে, এবং ইম্পোর্টও অনেকটা কমে এসেছে এবং কারেন্সিও কিন্তু স্টেবল হয়েছে। সো আমরা আশা করছি যে এটা 2-3 বছর হবে না, এটা 6 থেকে 8 মাসই হয়ে যাওয়া উচিত। এখন গ্লোবাল সিনারিওতে কি ধরনের পরিবর্তন আসে সেটা তো আসলে এক্স্যাক্টলি প্রেডিক্ট করা যায় না, বাট ইনভেস্টরদের ক্ষেত্রে আসলে লং টার্মে দেখা গিয়েছে কি যে ইনভেস্টমেন্টটা ধরে রাখাটাই হলো আসল পরীক্ষা। কারণ বেশিরভাগ বিনিয়োগকারী যে হাইপোথিসিস, যে এক্সপেকটেশন নিয়ে বিনিয়োগ করেন, মানে কোম্পানির ভবিষ্যতের ব্যাপারে, ভালো ভালো কোম্পানির ক্ষেত্রে সে আশা আসলে পূরণ হয়, কিন্তু যেটা হয় যে ইনভেস্টেড থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। থাকাটা বিনিয়োগকারীর ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস অ্যারাইজ করতে পারে। সো ওই সেফটি মার্জিনটা মেনটেন করে বিনিয়োগকারী যদি তার বিনিয়োগটা পরিকল্পনা করেন, তাহলে আসলে উনি দীর্ঘমেয়াদে বিনিয়োগটা ধরে রাখতে পারবেন এবং যে বেনিফিটটা আছে সেটা রিপ করতে পারবেন। কারণ আপনি
শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বা শর্ট টার্ম ক্যাপিটালকে যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্টে ডিপ্লয় করেন, তাহলে একটা ডিউরেশন মিসম্যাচ হবার একটা সুযোগ আছে। তো সেই সুযোগে দেখা যাবে যে বিনিয়োগকারী তার বিনিয়োগটা ধরে রাখতে পারলেন না, সেক্ষেত্রে যে সুবিধাটা বা বেনিফিটটা পাওয়ার কথা সেটা থেকে তিনি বঞ্চিত হতে পারেন। আর ট্রেজারি অ্যাজ অ্যান অ্যাসেট ক্লাস অনেক আগের থেকেই আপনি এবং যারা ভালো অ্যানালিস্ট আছেন তারা ট্রেজারিতে এন্ট্রি নিজেদের ফান্ডের বা ক্লায়েন্টদেরকে অ্যাডভাইস করেছেন। এখন ট্রেজারি ইনভেস্টমেন্টের সিচুয়েশন কি দেখছেন, অপরচুনিটি কতটা? ট্রেজারি আসলে বিনিয়োগ মাধ্যম হিসেবে বেশ ভালো, আমি বলবো যে এই মেয়াদে বেশ ভালো জনপ্রিয় হয়ে উঠতেছে এবং ইনভেস্টাররা আসলে বুঝতে পেরেছেন যে ট্রেজারি বিনিয়োগও একটা বিনিয়োগের একটা ভালো মাধ্যম হতে পারে। তো সেক্ষেত্রে ক্যাপিটাল মার্কেটের ব্রোকারেজ কমিউনিটি, অ্যাসেট ম্যানেজার, ফান্ড ম্যানেজার সবাই আসলে বিনিয়োগকারীদের সহায়তা করতেছে। যেমন ধরেন আমাদের সিডব্লিউটি থেকে আমরা একটি ফিক্সড ইনকাম ফান্ড নিয়ে আসতেছি এবং ফিক্সড ইনকাম ফান্ডটার ফোকাসই থাকবে আমরা ট্রেজারি ফোকাসড ইনভেস্টমেন্ট করব এবং ইনভেস্টমেন্টটাকে এমনভাবে আমরা স্ট্রাকচার করেছি যে ট্রেজারি রিটার্নই বিনিয়োগকারীরা পাবেন, বাট ট্যাক্স ফ্রি ওয়েতে যাতে তারা বিনিয়োগের রিটার্নটা পান সেটা আমরা ইনশিওর করার চেষ্টা করেছি। আর আরেকটা ট্রেজারিতে যদি 11% আসে এফেক্টিভ রিটার্ন তার চেয়ে বেশি হবে। এফেক্টিভ আফটার ট্যাক্স রিটার্ন আমরা চেষ্টা করেছি যে 11% থেকে বেশি হয় যাতে বিনিয়োগকারীর জন্য, এবং আমরা আরও সুযোগ সুবিধা যেটা নিশ্চিত করার চেষ্টা করেছি যে কোনো বিনিয়োগকারী ছোট ছোট অ্যামাউন্টেও যদি বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে অনেক সময় ট্রেজারিতে এক্সপোজার নেওয়াটা একটা হ্যাসেল, একটা যে ফেস ভ্যালু। জি, প্লাস ব্যাংকের সাথে কথা বলতে হয়, অনেক সময় ব্যাংকরা সহযোগিতা করে অথবা ব্যাংকদের যে ট্রেজারি ডিপার্টমেন্ট থাকে তারা অনেক সময় ব্যস্ত থাকে। তো এটা আপনার হয়েছে আপনার ব্রোকারেজের মাধ্যমে হচ্ছে এখন, বাট যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ট্রেজারিকে আমি কিনবো না বেচবো, এটা বোঝাটা আসলে লিকুইডিটি খুব এনশিওর কঠিন কাজ। করাটা। সো ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারীর জন্য আসলে ওই মার্কেট লিকুইডিটি এনশিওর করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এটা একটা, তাছাড়া ইনভেস্টমেন্ট ডিসিশনটাও আসলে বন্ড ইনভেস্টমেন্টটা আসলে কিসে করা উচিত কিসে করা উচিত না, কখন ইন্টারেস্ট রেট পিক করবে, যেমন ইন্টারেস্ট রেট যখন পিক করবে তখন কিন্তু আসলে ট্রেজারি বিলস থেকে বন্ডে করাটা বেটার ইনভেস্টমেন্ট হবে। তো আমার মনে হয় যে যারা প্রফেশনাল ফান্ড ম্যানেজার আছেন টাইমিংটা হয়তো কম বা বেশি হতে পারে, বাট ব্যক্তিগত বিনিয়োগকারীর তো আসলে সকল ম্যাক্রো ইভেন্ট ফলো করা সম্ভব হয় না এবং টাইমিং করাটাও সম্ভব হয় না, বা এগুলোতে প্রপারলি রেসপন্স করা যে কোন পরিস্থিতিতে কি করতে হবে, কিভাবে বিনিয়োগ করা উচিত। যেমন যতদিন ইন্টারেস্ট বাড়তি থাকবে ততদিন সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হলো যে শর্ট টার্ম বিলসে ফান্ডটাকে রোল করতে থাকা, এবং যেই মুহূর্তে মনে হবে যে ইন্টারেস্ট রেটটা বেড়ে এখন কমার মতো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তখন লঙ্গার টার্ম বন্ডে ইনভেস্ট করে ক্যাপিটাল গেইন যাতে আসে। সো আমরা এটাকে বলি যে ডিউরেশন স্ট্র্যাটেজি বা বারবেল স্ট্র্যাটেজি আর কি। আপনি যদি 10 বছর বা 20 বছর মেয়াদি ট্রেজারি বন্ড কিনে ফেলেন যখন ইন্টারেস্ট রেট হাই, তারপরে থেকে যদি ইন্টারেস্ট রেট কমা শুরু করে আপনার কিন্তু বন্ডের ভ্যালু বেড়ে যাবে, অর্থাৎ আপনি ট্রেজারি থেকেও কিন্তু ক্যাপিটাল গেইন জেনারেট করার সুযোগ আছে। তো আমরা এই সুযোগ সুবিধাগুলো বিনিয়োগকারীদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের সাথেও আরো অনেক ফান্ড ম্যানেজার আছে, অনেকেই আপনার ফিক্সড ইনকামে বেশ কিছু ফান্ড হয়েছে ট্রেজারি আপনার ভালো এক্সপোজ, অলমোস্ট 100% এক্সপোজ, ফিক্সড ইনকাম ফোকাসড। আরেকটা সুবিধা হয় কি যে আমরা অ্যাজ এ ফান্ড ম্যানেজার একটু বড় ফান্ড সাইজ নিয়ে যদি কোনো ব্যাংক বা এনবিএফ এর কাছে যাই আমরা একটু বেটার রেট নেগোশিয়েট করতে পারি। হ্যাঁ, 10-20 বেসিস পয়েন্ট, টু সাম এক্সটেন্ট আমরা 50 বেসিস পয়েন্ট ব্যাংক বা এনবিএফ এর কাছ থেকে বেটার রেট নেগোশিয়েট করতে পারি। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা ট্রেজারি থেকেও বেটার রেট ক্ষেত্র বিশেষে এনে দিতে পারি বিনিয়োগকারীদের, যেটা হয়তো তারা ইন্ডিভিজুয়ালি গেলে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা আসলে ব্যাংক বা এনবিএফআই বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনরা আসলে রিটেইল ইনভেস্টর হিসেবে কনসিডার করে। সেক্ষেত্রে তারা আসলে রিটেইল রেটটা অফার করে, কর্পোরেট রেটটা না। তো আমরা সেক্ষেত্রে ওই সুবিধাটা যদি অ্যাজ লং অ্যাজ আপনার ইয়েটা থাকে, আপনার যে ট্যাক্স বেনিফিট যেটা এটা থাকলে, দ্যাট মিন্স যে আপনার থ্রুতে ইনভেস্ট করলে আপনার এক্সপার্টিসটা ইনভেস্টররা পাচ্ছে, কিন্তু আপনার তাদের কস্ট
কস্ট এফেক্টিভ ওয়েতে পাচ্ছে আর কি, Cost আমরা যদি effective বলতে way তে পারি, পাচ্ছে। ইট ইজ গুড। এবার ইকুইটি প্রশ্নে আসি। জি। ইকুইটি পোর্টফোলিওতে আপনারা আসলে কি করছেন, এবং স্টক পিকিং এর জন্য যদি ইফ ইউ শেয়ার ইউর থটস। স্টক পিকিং এর জন্য আমরা কিছু আমরা সবসময় আসলে ডিফারেন্ট একটু কন্ট্রারিয়ান পজিশন নিতে পছন্দ করি আর কি। তো এটাই আমাদের মনে করি যে এটাই আমাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, এবং আমাদের ইনভেস্টরদের মাঝে আমরা নিজেদের এভাবেই পরিচয় করে দিই যে আমরা একটু কন্ট্রারিয়ান মুভ নেই আর কি। তো আমরা আসলে ব্লু চিপ স্টকসগুলোতে আমাদের এক্সপোজার আছে, বাট সবগুলো ব্লু চিপসে নাই। টিপিক্যাল আমাদের ব্লু চিপস যেগুলো বলতে আপনি যদি জিজ্ঞেস করেন আমাদের যেগুলোতে আছে কেন আছে, যেগুলোতে নেই কেন নেই, যদি একটু বলেন। আমাদের এক্সপোজার আছে যেগুলো বলতে গেলে আমরা স্কয়ার ফার্মাতে এক্সপোজার মেনটেন করি, কারণ এক ফুললি আনলেভার্ড কোম্পানি অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সেক্টর আসলে ইকোনমিক ভলাটিলিটি, ইভেন ইকোনমি রিসেশনে চলে গেলেও আসলে তাদের আর্নিংস ইম্প্যাক্ট আসবে না। অ্যান্ড টু বি ফ্র্যাঙ্ক অ্যাকচুয়ালি কিন্তু কারেন্ট মার্কেট ডাউনফলে স্কয়ার ফার্মার পারফরমেন্স রিলেটিভলি অ্যামং অল দ্য ব্লু চিপস সবচেয়ে ভালো ছিল। সেকেন্ড, আমরা হোল্ড করি লাফার্জ হোলসিম। আমাদের এটা ডিসক্লেইমার দিয়ে নিচ্ছে, আমরা কিন্তু আমাদের ফান্ডের পোর্টফোলিও, কোম্পানি পোর্টফোলিও অনেক জায়গাতে আমরা হোল্ড করি। তো ব্লু চিপসের মধ্যে আমরা লাফার্জকে পছন্দ করি বিকজ অফ ইটস ডিভিডেন্ড ইল্ড। সো লাস্ট ইয়ার তারা 5 টাকা ডিভিডেন্ড দিয়েছে, আমরা মনে করি যে ডিভিডেন্ডটা বাড়তে থাকবে। সো আমরা ধরে নিয়েছি যে সবচেয়ে ডিপ্রেসিং সিনারিওতেও যখন ডিভিডেন্ড ইল্ড একটা কোম্পানির শেয়ার প্রাইসকে সাপোর্ট দেয়, তখন আসলে শেয়ার প্রাইস পড়ার জায়গাটা খুব কম থাকে। এর কারণ হলো যে একজন ইনভেস্টর যদি চিন্তা করে যে আমি ব্যাংকে রেখে 12% পাচ্ছি, আমি শেয়ারে রেখে অলমোস্ট কাছাকাছি, যদি 10%-এর মতো ডিভিডেন্ড ইল্ড হয়ে যায়, 10% পেয়ে থাকেন, তাহলে চিন্তা করবেন যে আমি 10% পাচ্ছি এবং ফিউচার ক্যাপিটাল গেইনের একটা অপরচুনিটি রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীরা সেটা বিক্রয় করার প্রবণতাটা কমে যায়, এবং ইনস্টিটিউশনদের জন্য এটা একটা পছন্দনীয় শেয়ার হতে পারে। আমরা ইনভেস্ট করিনি আর কি ব্লু চিপসের মধ্যে। আপনি যদি বলতে চান বড় শেয়ার, যেটা ধরেন বিএটিবিসি বা গ্রামীণ ফোন, বিএটিবিসি আমরা করিনি বিকজ আমরা আসলে লং টার্ম অ্যানালাইসিসের পাশাপাশি আমরা কিছু শর্ট টার্ম অ্যানালাইসিসও করি। তো আমরা আসলে আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জের কোম্পানি পেজে যদি যান, দেখবেন যে মান্থ ওয়াইজ শেয়ার হোল্ডিং স্ট্রাকচারের চেঞ্জটা ওরা দিয়ে থাকে আর কি। তো সেখানে আসলে আমরা দেখছি যে ফরেন ইনভেস্টাররা দের হোল্ডিংসটা কমছে। সো আমাদের জেনারেল অ্যানালিসিস হলো যে মোস্ট প্রবাবলি ফরেন ইনভেস্টার্স আর ইন এক্সিট স্ট্র্যাটেজি। সো আমরা বলছি না যে ব্যাড বিসি ইজ নট ইন ইনভেস্ট, ইট ইজ এ ভেরি ইনভেস্টেবল স্টক, অ্যান্ড আমরা টেকনিক্যাল ইনফরমেশন আমরা আসলে শর্ট টার্ম ওরিয়েন্টেশনে ইনভেস্টরের ফান্ড প্রোটেকশনের জন্য আমরা এই মুহূর্তে আমরা একটু ওয়েট অ্যান্ড সিতে আছি যে সেটা আসলে কোথায় বটম পায়। অ্যান্ড ইন এ ডিপ্রেসড মার্কেট আমরা সবসময় ভ্যালুয়েশন মাল্টিপলটাকে আমরা সবসময় প্রায়োরিটাইজ করি। তো ব্লু চিপসের মধ্যে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা যেগুলোতে ইনভেস্ট করেছি সেগুলোর ভ্যালুয়েশন মাল্টিপল যেগুলোতে করিনি সেগুলো থেকে অপেক্ষাকৃত কম আছে। জিপি সম্পর্কে জিপিটা আপনি বলতে পারেন যে ব্যতিক্রম, কারণ ভ্যালুয়েশন মাল্টিপল সেন্সে আসলে জিপি অনেক সস্তা ভ্যালুয়েশন আছে। কিন্তু একটা ব্যাপার কি যে ইনভেস্টাররা আসলে একটু সাসেপ্টিভ, মানে একটু অ্যাভয়েডেন্ট থাকেন যেসব কোম্পানিতে রেগুলেটরি ইয়ে থাকে। তো বিটিআরসির একটা অডিট চলতেছে আর কি। তো আমরা আসলে আউটকামটা দেখতে চাই। হ্যাঁ, যেমন এর আগের অডিটের পরে একটা সেটেলমেন্ট হয়েছে। সো বর্তমান অডিটটা আমাদের পজিশন হলো যে এই অডিটের আউটকামটা আসবে, আউটকামের পরে আমরা ডেফিনেটলি গ্রামীণ ফোন যথেষ্ট অ্যাট্রাকটিভ প্রাইসে আছে, তখন জিনিসটা কনসিডার করা যায়। এখন কেউ হয়তো এটা চিন্তা করতে পারে যে প্রাইসটা অলরেডি অ্যাট্রাকটিভ পর্যায়ে আছে এবং অডিটের আউটকামের ফলে যে
নেগেটিভিটি হবে সেটা অলরেডি ডিসকাউন্টেড থাকতে পারে, সেটা হতে পারে। বাট এটা হলো আসলে আমাদের মার্কেট টাইমিং অ্যানালাইসিস, যে আমরা আসলে চিন্তা করছি যে 5টা ভালো শেয়ারের মধ্যে আমরা কোন 2টা বা 3টা রাখবো আর কি। সো এমন নয় যে জিপি খারাপ, বাট আমাদের ক্রাইটেরিয়াতে যে 2টা বা 3টা ভালো উঠে এসেছে প্রায়োরিটি বেসিসে, সেক্ষেত্রে আমরা দুটোকে আমরা উপরে রেখেছি এবং বাকিগুলো আমরা আসলে রাখিনি। যেমন ব্র্যাক ব্যাংক আপনি বলতে পারেন যে আমরা আসলে দীর্ঘদিনই ব্র্যাক ব্যাংকেও পজিশন নিচ্ছি না। এটার কারণ আসলে ব্র্যাক ব্যাংক স্পেসিফিক রিজনের থেকে আমাদের রিজনটা আসলে আমরা মনে করি যে ব্যাংকিং সেক্টরে একটা রিফর্ম চলছে। সো রিফর্মের আউটকামটা কি হয় সেটা দেখে আমরা কি ডিসিশন নিতে যাচ্ছি। তার মানে এই নয় যে আমরা মনে করি যে ব্র্যাক ব্যাংক এই ভ্যালুয়েশনে ওয়ার্থি না। আমরা মনে করি যে ইটস অ্যান ওয়ার্থি স্টক, বাট আমরা মনে করি যে দীর্ঘমেয়াদে সাস্টেনেবল ইনভেস্টর ইন্টারেস্ট জেনারেট হবে তখনই যখন আনসার্টেনিটিটা চলে যাবে। এক্ষেত্রে আমাদের প্রেডিকশন একটু টিপিক্যাল প্রেডিকশন থেকে একটু, মানে ফান্ডামেন্টাল প্রেডিকশন থেকে একটু ভ্যারি করছে আর কি। আপনি কশাস যে সমস্ত আনসার্টেনিটি আছে এগুলো আনফোল্ড হওয়ার পর আপনি ইউল ডিসাইড। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদে হয়তো এখনো ভালো পারফর্ম করছে না, আমরা কন্ট্রারিয়ান বেট করছি আর কি, যে এই ধরনের কোম্পানিগুলো ভবিষ্যতে মার্কেটে ভালো করতে পারে। ফর এক্সাম্পল আমরা আসলে মনে করি যে আমরা কনস্ট্রাকশন সেক্টরে আসলে বেশ বুলিশ আর কি। তো আমরা মনে করি যে বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট চলতে থাকবে, রেমিটেন্স ভালো আছে। সেই ক্ষেত্রে লাফার্জ অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল এবং কনস্ট্রাকশন দুটো মিলিয়েই আমরা এক্সপোজার নেওয়া। এছাড়াও আমরা এক্সপোজার নিয়েছি ধরেন যে বিএসআরএম গ্রুপের কিছু কিছু এক্সপোজার আমরা নিয়েছি। আমরা মনে করি যে লেটেস্ট অ্যানুয়াল রিপোর্টে আসলে আমরা স্টাডি করে দেখলাম যে তাদের মার্কেট শেয়ার 25% মার্কেট শেয়ার, তো দুটো মিলিয়ে তো অ্যান্ড কমোডিটির ক্ষেত্রে তারা আমরা মার্কেট সার্ভে করে দেখেছি যে তারা 5 to 6% প্রিমিয়াম প্রাইস চার্জ করতে পারে নিয়ারেস্ট কম্পিটিটর থেকে, 3 to 5% আমরা বলবো আর কি। তো একটা কমোডিটির ক্ষেত্রে হ্যাঁ এটা সাইক্লিক্যাল বিজনেস, এটা ঠিক আছে, কিন্তু আমরা মনে করি যে যেহেতু তারা একটা প্রিমিয়াম প্রাইসিং চার্জ করতেছে এবং এই ধরনের ব্যবসাগুলো কম্পিটিটিভ এজের যে আপনার ক্রাইটেরিয়া, ইকোনমিক্স অফ স্কেলের একটা ব্যাপার থাকে, তো সেই হিসাবে আমরা বলি। এবং তাদের একটা কারেন্সি লস ছিল, আমরা মনে করি যে আমাদের কারেন্সি যেহেতু একটা স্টেবল পজিশনে গিয়েছে সেহেতু ভালো করতে পারে। হ্যাঁ এখানে কিছুটা নেগেটিভিটি আছে যে আপনার ইন্টারেস্ট রেট, এই ধরনের কমোডিটি বিজনেসে প্রচুর পরিমাণে ওয়ার্কিং ক্যাপিটাল লোন লাগে, সেক্ষেত্রে তাদের ইন্টারেস্ট এক্সপেন্সটা বাড়বে। বাট আমরা মনে করি যে এটার পরেও তারা ভালো করবে। গত 5 থেকে 7 বছরে আসলে ইনভেস্টরদের জন্য কোনো স্পেসিফিক বা স্পেশাল রিটার্ন আসলে ক্যাপিটাল গেইন আকারে যেটা জেনারেট করতে পারেনি, বাট আমরা বেট করতেছি যে ইন দ্য লং রান মার্কেট হয়তো এটা রিয়েলাইজ করবে। এরকম আমরা আরও ইনভেস্টমেন্ট আছে, যেমন মোবিল যমুনাতে আমরা ধীরে ধীরে এক্সপোজার বাড়াচ্ছি। তো আমাদের আউটলুকটা একই রকম, যে আমরা মনে করি যে এলপিজি সেগমেন্ট যেটা, এটা আসলে ইয়ার ওভার ইয়ার 20% রেটে গ্রো করবে। তো সেক্ষেত্রে আমরা এক্সপোজার বাড়াচ্ছি। আমরা আপনার বেটটা কি মোর অন এলপিজি অর যে আপনার লুব্রিক্যান্ট এন্ড শিপিং? আমাদের বেটটা আসলে এরকম যে আমরা মনে করছি যে তার লুব্রিক্যান্ট বিজনেসেও মোবিল যমুনার লিডারশিপ আছে। তো আমরা মনে করি যে ইটস এ মোর অফ আ moderate growing industry because it's more of a mature industry, হয়তো 5% রেটে গ্রো করবে। বাট এলপিজি যেটা আমাদের দেশে জ্বালানি সংকট আছে এবং প্রাইভেট খাত, ব্যক্তি খাত সেটা সমাধান করতে নিয়ে এগিয়ে আসছে। কিছু কিছু ক্ষেত্রে এলএনজি ইম্পোর্ট করা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে এলপিজি ইম্পোর্ট করা হচ্ছে। তো আমরা মনে করি যে যেহেতু আমাদের নিজস্ব গ্যাসের আসলে প্রোডাকশন, এটা স্বাভাবিকভাবেই নতুন গ্যাস কূপ আবিষ্কার না হলে কমে আসতে থাকবে, সেক্ষেত্রে আমাদের যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি বা ভারী শিল্পগুলো সেগুলো এই ধরনের জ্বালানির উপর নির্ভরশীল হবে। এবং অলরেডি হচ্ছে যে ফ্যাক্টরিতে অনেকে তো যে ইন্টারিম ব্যাকআপ হিসেবে
বা এখনকার সলিউশন হিসেবে এলপিজি নিয়ে এলপিজি অথবা এলএনজি যে কোনো একটা সাপ্লাই তারা নিচ্ছে। তো আমরা মনে করছি যে 4 থেকে 5 বছর হরাইজনে এটা একটা আরও অনেক বড়, এটা অলরেডি $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি, আরও বড় ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। এরকম আর কি আমরা কিছুটা অফ দ্য ট্র্যাক বা কন্ট্রারিয়ান বেট নিয়ে থাকি আর কি। যেমন আমাদের আরও যদি বলেন যে আমরা আইটিসি তে আমাদের হোল্ডিংস আছে আর কি। তো আমরা মনে করি যে বাংলাদেশে ট্রানজ্যাকশন প্রসেসিং অ্যান্ড ডিজিটালাইজেশন, অথবা আপনি যদি বলেন যে বাংলাদেশে ক্যাশলেস ট্রানজ্যাকশন যেটা, এটা আসলে দিন দিন বাড়তেই থাকবে টু সাম এক্সটেন্ট। আপনি বোধহয় দেখেছেন, অবশ্যই দেখেছেন যে গভর্নমেন্টের টার্গেট হলো যে টোটালি ক্যাশলেস হয়ে যাওয়া 2030 বা 32 সালের মধ্যে। তো সেই লক্ষ্যে কাজ করতে গেলে আসলে আমরা বলি যে এগুলো ইন্ডাস্ট্রি টেইল উইন্ড। তো আমরা ফিল করি যে এখানে ইন্ডাস্ট্রি টেইল উইন্ডটা ভালো, যে গভর্নমেন্ট নিজেই চায় গ্যাসিফিকেশনের ব্যাপারটা বা ক্যাশলেস ইনভেস্টমেন্ট। তো আমরা একটু নিজেদেরকে আমরা ওইভাবেই পজিশনিং করি। হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো কিছুটা ভলাটিলিটি থাকতে পারে আমাদের পারফরমেন্সে, বাট আমরা মনে করি যে ওভার দ্য লং রান আমাদের বেটটা যদি রাইট হয়, আমরা ইনভেস্টারের জন্য রিটার্ন জেনারেট করতে পারবো। গরিব। এখন আবার আমরা আমাদের সার্বিক বাজারে ফিরে আসি। জি। আসলে যে বেয়ারিশ সেন্টিমেন্ট, আপনি ফান্ডামেন্টাল রিজনগুলো, ইনভেস্টরদের অ্যাটিটিউড সবই বললেন। তারপরেও যে আসলে একটা লেভেলে আসলে তারপরে ইনভেস্টরদের অ্যাক্টিভিটিস বেড়ে যাওয়ার কথা। ডু ইউ থিঙ্ক যে এটা আমরা এই লেভেলে অলরেডি চলে এসেছি, নাকি আরও ফল পেন্ডিং? ডেফিনেটলি এর কোনো উত্তর কারোই জানা নাই, সঠিক উত্তরটা আসলে কারো জানা নেই। বাট দীর্ঘমেয়াদের এক্সপিরিয়েন্স, আসলে ধরেন যে দীর্ঘমেয়াদের এক্সপিরিয়েন্স বলতে কি, যে হিস্টোরিক্যাল অবজারভেশন কি সেটা আমরা 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 বলতে পারি। তো হিস্টোরিক্যাল অবজারভেশনটা হলো কি, যে মার্কেট কখনো স্ট্রেট লাইনে চলে না। তো ইটস এ ওয়েভ লাইক সিচুয়েশন। তো মার্কেটের ভ্যালুয়েশন যদি একটা স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করেন, কখনো ওই স্ট্রেট লাইনের অনেক নিচে ওয়েভটা চলে যাবে মার্কেটের ভ্যালুয়েশন, আবার কখনো কখনো স্ট্রেট লাইনের অনেক উপরে চলে যাবে। তো এইটার ক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের কখনো কখনো মাইক্রো লেভেলে আসলে ইনভেস্টমেন্টের সময় যদি বলেন যে বাংলাদেশের এখন মার্কেটের যে অ্যাভারেজ মাল্টিপল, সেই মাল্টিপল হিসাব করলে কিন্তু আমরা আসলে আন্ডার ভ্যালুয়েশনের দিকে চলে যাচ্ছি। ইন্টারেস্ট রেট সবসময় যে এই লেভেলে থাকবে তাও না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসলে ইনভেস্টার সেন্টিমেন্টের ব্যাপার থাকে। কিছু কিছু সময় আসলে ওই সময়ের যে ম্যাক্রো সিচুয়েশন, অথবা ধরেন যে অনেকেই আমরা যদি বলি কম্পিটিশন এবং অ্যাসেট ক্লাসেস, গোল্ড ইজ স্কাই রকেটিং, রাইট। গত এক সপ্তাহে গোল্ডের প্রাইস প্রায় আন্তর্জাতিক বাজারে 20% বেড়েছে, অথবা আপনি ট্রেজারি বিল থেকে প্রায় 12% রিটার্ন পাচ্ছেন। সেক্ষেত্রে হয়তো ইনভেস্টাররা শর্ট টার্মে অথবা ডিফারেন্ট যেহেতু একটু ইনফ্লেশন চলছে, হয়তো অনেকের ব্যক্তিগত প্রয়োজনে সেটা বিক্রি করা উচিত না, বাট বিক্রি করে দিচ্ছে, অথবা মার্কেটটা শার্প কারেকশনের ফলে হয়তো অনেক জায়গায় মার্জিন কল হচ্ছে। সেটার কারণে বিভিন্ন কারণে মার্কেট হয়তো প্রত্যাশিত লেভেলের থেকেও নিচে পড়ে যেতে পারে। সেক্ষেত্রে হয়তো গ্লোবালি কি দেখা যায় যে বিভিন্ন ধরনের সেন্ট্রাল ব্যাংকের স্টেপস বা এরকম কিছু কিছু প্রণোদনা দেখা যায়। যেমন 2008 সালে আসলে ইউএস স্টক মার্কেট বা ইউএস একটা ব্যাংকিং ডমিনো ইফেক্ট হয়েছিল। তখন কিন্তু ফেডারেল রিজার্ভ একটা বড় স্টিমুলাস নিয়ে এসেছিল। আমাদের দেশে আসলে এই ধরনের ভূমিকাগুলো আগে প্রিভিয়াস মার্কেট সাপোর্ট অ্যাক্টিভিটিস সেটা আসলে আইসিবি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, আইসিবি এটা করে থাকতো আর কি। তো আইসিবি যেটা করতো যে মার্কেট ওভারহিটেড হয়ে গেলে তারা শেয়ার সেল করতো। তাদের আইসিবি প্রায় বর্তমান পোর্টফোলিওর সাইজ প্রায় আমার ধারণা 10,000 কোটি টাকা বা তারও বেশি। তো অন্যান্য মিলে আরো বেশি, যে তাদের ব্যক্তিগত পোর্টফোলিওই 10,000 কোটি টাকা বা তার বেশি অ্যাকচুয়ালি। তারপরে তারা বিভিন্ন ইনস্টিটিউশন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে আরও বিভিন্ন ফান্ড তারা ম্যানেজ করে থাকে। তো সেক্ষেত্রে আইসিবি
বেড়ে গেলে বিক্রি করে দেয় এবং কমে গেলে তারা মার্কেট সাপোর্ট দেয়, কন্ট্রারিয়ান পজিশনটা লিড আর কি। দেওয়া যদি জি, আমরা জি, বলি। জি। এবং এটা আসলে দীর্ঘমেয়াদে আপনি যে ধরনের শেয়ারগুলো নিয়ে প্রশ্ন করলেন, কোনো শেয়ারই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই মুহূর্তে কিনলে আসলে 4 থেকে 5 বছর পরে কোনো ইনস্টিটিউশন বা ব্যক্তি লসের সম্মুখীন হবে না। তো সেক্ষেত্রে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও হয়তো একটা সাইকোলজিক্যাল সাপোর্ট বা একটা লিকুইডিটি, অনেকের প্রয়োজন আছে যে আসলে লিকুইডিটি প্রয়োজন, যে তাদের আসলে নো ম্যাটার হোয়াট শেয়ার বিক্রি করতেই হবে ডিফারেন্ট সার্কামস্টেন্সের কারণে। তো তাদের জন্য একটা এক্সিটের ব্যবস্থা করা। তো আমাদের দেশে আসলে ডিফারেন্ট রিজনে আইসিবির হয়তো সক্ষমতাটা কমে গেছে, হয়তো সেটা ব্যাপারে আমরা হয়তো নীতি নির্ধারক মহলে হয়তো এভাবে চিন্তা করে একটা আইসিবি বিকেম ডাম্পিং গ্রাউন্ড ফর অল দ্য রটেন স্টকস অ্যান্ড এগুলো ইতিহাস অনেক পুরনো। যে আইসিবিতে যখন ম্যানিপুলেশনের পরে একটা অনেক হাই প্রাইসে, হ্যাঁ, পরবর্তীতে আইসিবি যখন দুর্বল হয়েছে তখন অন্যান্য ইনস্টিটিউশনাল যে কোড যেগুলো আমরা বলি ডিলার কোড বলি বা সেগুলোতেও ডাম্পিং হয়েছে। কম্পারেটিভলি আপনারা মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা ইউর প্রোটেক্টিং ইউর যে যে আপনার ভালো যারা আর কি, যে ইনভেস্টরদের ইন্টারেস্টটা বেটার প্রোটেক্ট করছেন, যাতে ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি বলি আর কি। তো এইটাও একটা বড় যে সমস্যা যে আমাদের আসলে মার্কেটে এগুলো নিয়ে এক্সপার্টরাও কথা বলেন, প্রফেসররা কথা বলেন যে মার্কেটকে কিভাবে উইক করে দেওয়া হয়েছে এই ধরনের করাপশনের মাধ্যমে। যাই হোক, আপনি কি কোনো আই মিন স্টিমুলাস, যে গভর্নমেন্টের প্রুডেন্ট স্টিমুলাস আমরা নিশ্চয়ই এক্সপেক্ট করবো না আবার একটা ফ্লোর প্রাইস দিয়ে বাজার বন্ধ করে দেওয়া হোক? দীর্ঘমেয়াদে আসলে অনেক ধরনের প্রিডেন্ট স্টিমুলাস দেওয়া যায়। আর আপনি যেটা বললেন যে আসলে আপনি বাবু ভাই ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, আমাদের থেকে আসলে আপনারা ভালো বলতে পারবেন আর কি এ ব্যাপারে মার্কেটের মতামত। তো আমাদের ইনস্টিটিউশনগুলো হয়তো হ্যাঁ আবার স্ট্রেংথেন করতে হবে, সেটা আসলে দরকারি। আর প্রুডেন্ট স্টিমুলাসের ব্যাপারে আমি আমার ব্যক্তিগতভাবে যদি আপনি মতামত জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে ডিফারেন্ট স্টিমুলাস দেওয়া যেতে পারে। যে আমি আসলে শর্ট টার্মে কী কী স্টিমুলাস দিতে হবে এটা আসলে সবাই ফিগার আউট করতে পারে, বাট দীর্ঘমেয়াদে কী কী স্টিমুলাস দেওয়া যেতে পারে। আমি একটা বিষয় নিয়ে আসলে চিন্তা করছিলাম যে এনবিআর আসলে তার কর বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করতেছে। তো আমাদের কিন্তু আসলে অনেক বড় বড় লোকাল কংগ্লোমারেট বা ইন্টারন্যাশনাল কংগ্লোমারেট আছে, বিশেষ করে লোকাল কংগ্লোমারেট আছে, তাদেরকে যদি আমরা ক্যাপিটাল মার্কেটে লিস্টিংয়ে নিয়ে আসতে পারতাম, হ্যাঁ, যে এরকম একটা সুযোগ সুবিধা যদি এনবিআর দিত যে 3 বছর বা 5 বছর প্রাথমিকভাবে লিস্টিং হলে কর দেওয়া লাগবে না। বিকজ অনেক পরিবার ভিত্তিক বা লোকাল কংগ্লোমারেট আসলে তাদের যে অ্যাকাউন্টিং স্ট্রাকচারটা আছে সেটা আসলে ফর ডিফারেন্ট রিজন আসলে এটা বাস্তবতা মেনে নিতে হবে যে ডিফারেন্ট রিজনে বা ব্যবসায়িক কারণে হয়তো ফুলি কমপ্লাইড না। এখন ওই জিনিসটাকে আমাদের একটু হলেও রুম করে দিতে হবে, যে সরকার তো বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েই যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা কেন নয়। সো লোকাল কংগ্লোমারেটগুলোকে আমরা লিস্টিংয়ে নিয়ে আসতে পারি, ভালো ভালো কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোকে যদি আমরা তালিকাভুক্তকরণে নিয়ে আসতে পারি, তাহলে হয় কি যে দেশি এবং বিদেশি বড় বড় বিনিয়োগকারী, দেশে যে পুঁজি নাই তা কিন্তু না, এখন আস্থার জায়গাটা ক্রিয়েট করতে হবে। তো আস্থার জায়গাটা ক্রিয়েট করতে হলে কিন্তু এই ধরনের বড় কংগ্লোমারেটগুলোকে নিয়ে এসে যদি একটা ট্যাক্স স্ট্রাকচার, তাদেরকে একটা মার্কেটে ম্যানিপুলেশন বা স্পেকুলেশন আসলে এটা সবসময় থাকবেই, হ্যাঁ। তো এর পাশাপাশি যদি আরেকটা প্যারালাল স্ট্রাকচারে একটা ফান্ডামেন্টাল ওরিয়েন্টেড ইনভেস্টরদের জন্য যদি একটা প্লেগ্রাউন্ড করে দেওয়া যায় তাদের জন্য, অ্যান্ড বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ইন্ট্রোডিউস করা যায়, যে স্পেকুলেশন থাকবে, এটা একটা মার্কেটের গ্রোথের একটা অংশ, হ্যাঁ। তো ওটাকে কমপ্লিটলি মানে আপনি বের করে দিতে পারবেন না, জি। তো সেক্ষেত্রে আপনি ফান্ডামেন্টাল প্যারালাল একটা স্ট্রাকচার যদি আমরা ডেভেলপ করতে পারি, বা আমাদের ট্রেডারদের জন্য যদি একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, যে বিনিয়োগকারীদের অর্থটা অনেকটা আমাদের শেয়ার বাজার আসলে শেয়ার ব্যবসা না, ব্যাপারটা অনেকটা হয়ে গেছে যে ট্রেডাররা আসলে বিনিয়োগকারীদের অর্থকে অনেকটা MLM স্কিম হিসেবে ইউজ করছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে আমি
দীর্ঘদিন ব্রোকারেজ, ক্যাপিটাল মার্কেটে ডিফারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট এবং সব ধরনের কার্যক্রমের সাথেই যুক্ত ছিলাম। তো সেই জিনিসটা যদি আমরা ইন্ডাস্ট্রি পার্টিসিপেন্টরা যদি ইনভেস্টরকে ফিডিউশিয়ারি যে রেসপন্সিবিলিটিটা যে ইনভেস্টরের বা সেটা ক্লায়েন্টের ব্রোকারই টাকাটা হোক, অ্যাসেট ম্যানেজারই হোক, তার ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য জি ইউজ করব, ইনস্টেড অফ সেটা না করে যখন আমি অ্যাজ এ মার্কেট প্রফেশনাল বা ট্রেডার আমি যখন আমাদের ইন্টারেস্টটাই সবার আগে নিয়ে আসছি তখনই প্রবলেমটা হয়। পুলটাকে আরো বড় করতে হবে। বড় করলে এটা পাইটাকে বড় করলে সবার জন্যই লাভ হবে। এখন যদি এক পক্ষ লাভবান হবে আর আরেক পক্ষ লাভবান হবে না, ওই পদ্ধতিতে চললে আসলে পাইটা দিন দিন ছোটই হতে থাকবে এবং যত ছোট হবে সবার জন্য এটা 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 আসলে দীর্ঘমেয়াদে প্রুডেন্ট স্টিমুলাসের বিষয়ে আপনি একটা কথা বলছিলেন লিস্টিং, এর বাইরে যেমন ফাইন্যান্স মিনিস্ট্রি, সেন্ট্রাল ব্যাংক তারা কিছু মেজার্স নেয় ফর দ্য সেক অফ ক্যাপিটাল মার্কেট, এই ধরনের কিছু আপনি প্রেসক্রাইব করতে পারেন কিনা? এই ধরনের কিছু হয়তো হয় কি যে টেম্পোরারি লিকুইডিটি গ্যাপ হয়ে যায় মার্কেটে, হ্যাঁ, এটা ফাইন্যান্সিয়াল মার্কেটেও হয় কিন্তু মানি মার্কেটেও হয়। তো মানি মার্কেটে হলে অনেক সময় সেন্ট্রাল ব্যাংক স্টেপ ইন করে। তো এটা যদি নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেন যে এরকম কিছু করা হবে, হয়তো এটা আমরা মনে করি যেমন 4000 ইন্ডেক্স লেভেলে যখন বাংলাদেশ ফান্ড শেয়ার কিনেছিল, আসলে সেই সময়ের শেয়ার কেনা বা যারা মার্কেট সাপোর্ট দিয়েছে বা কোভিডকালীন সময়ে তাদের আসলে লাভই হয়েছে আর কি। জি জি, আমি সেটাই বলতে চাচ্ছি যে লাইক ভালো ইন্টেনশন নিয়ে যে শেয়ারগুলো কেনা হয়েছে সেগুলোতে কোনোটায় লস থাকার কথা না বা লস হয়নি, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ধরনের স্টিমুলাস আসলে যারা নীতি নির্ধারণী মহলে আছেন তারা আসলে চিন্তা করে দেখতে পারেন যে করা যেতে পারে কিনা। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা স্ট্রাকচারাল রিফর্মটা যদি শুরু করতে পারি তাহলে হয়তো আমাদের জন্য দীর্ঘমেয়াদে ভালো হবে আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ তারেক ভাই, ইটস এ লং অ্যান্ড ডিটেইল ডিসকাশন। আমরা আপনাকে আবার এক্সপেক্ট করব আমাদের প্রোগ্রামে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা তারেক ভাইয়ের কাছ থেকে আজকে একটু বিস্তারিত শুনলাম ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন, তাদের পজিশন টেকিং অ্যান্ড নট ফর যেসব স্টকে তারা পজিশন নেননি, কেন নেননি, এগুলো শুনলাম। তার কাছ থেকে এটা শুনলাম যে আসলে লং টার্মে যে পুঁজিবাজারকে বিল্ড করা, এজন্য আসলে এই যে ভালো কোম্পানির লিস্টিংয়ে কিছু প্রণোদনা সরকার দিতে পারে যার একটা সুফল পাওয়া যাবে। তিনি বলছিলেন যে আসলে স্পেকুলেটিভ স্টক ভার্সাস যে ফান্ডামেন্টাল স্টক, তার একটা প্যারালাল প্লেগ্রাউন্ডের কথা তিনি সাজেস্ট করছিলেন, যাতে যারা ভালো বিনিয়োগকারী তারাও যাতে এখানে আসলে আশাহত না হন। আর প্রণোদনার ব্যাপারটি তিনি বলছিলেন যে প্রণোদনা আসলে যখন বাজার খুব ডিপ্রেস থাকে, যারা আসলে এই বাজারকে উদ্ধারের জন্য এগিয়ে আসেন, সস্তায় শেয়ার কেনে, সেই প্রতিষ্ঠানগুলো যদি ভালো ইন্টেনশন থেকে ভালো শেয়ার দেখে শুনে কেনেন, বাজার ঠিক হয়ে গেলে কিন্তু তারা মুনাফায় থাকেন। তিনি তার সাজেশন হচ্ছে এই ধরনের প্রণোদনা এখন শেয়ার বাজারের জন্য, যেগুলো আন্ডার ভ্যালুড ভালো শেয়ার আছে, এগুলোর জন্য এই ধরনের প্রণোদনার কথা ভাবতে পারে সরকার। পরের পর্বে দেখা হচ্ছে। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।